দেখেন, শেখ হাসিনাকে নিয়ে হাজারটা বিতর্ক থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপনি বিতর্ক করার জন্য তাদের লেভেলের কাছাকাছি কেউ না কেউ হইতে হবে। যখন বঙ্গবন্ধুকে নিয়ে এখন আমরা দেখি এগুলো হয়, এগুলো আপনি দেখবেন আওয়ামী লীগের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও এই ধরনের কথাবার্তা বলা হইতো। আমি এগুলো নিয়ে তখনই মাঝে মাঝে এগুলো নিয়ে বলতাম যে দেখেন, এই যে অপমানের খেলা, এই খেলা কিন্তু অনেক খারাপ, সময় সবসময় একরকম যাবে না। আজকে আপনি যখন আপনার হাতে ক্ষমতা আছে, আপনার মানুষ দিয়ে আরেকজনকে অপমান করাচ্ছেন, যার মানে জুতার দিকে চায়া কথা বলার যোগ্যতা নেই, সে চেহারার দিকে চায়া কথা বলে, তখন এই একই দিন আবার আপনার জন্য আসতে পারে। এইটা ডেফিনেটলি শেখ হাসিনার কর্মকাণ্ডের জন্য বঙ্গবন্ধুর যে ওয়েট ছিল, যে সার্বজনীন জনপ্রিয়তা ছিল দলমত নির্বিশেষে, এটা কিন্তু অনেক কমছে। মানে ভালোবাসার জায়গাটা আলাদা। এটা আপনি ভাস্কর্য বানাইয়া অথবা ওই কোনো প্রতিষ্ঠানের নামকরণ করাইয়া এগুলো থাকে না। গানই তো আছে, যদি পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। কোথাও না কোথাও সার্জিসের অন্তরেও বঙ্গবন্ধুর প্রতি কিন্তু লেখা আছে ভালোবাসা, সিচুয়েশনের কারণে প্রকাশ করতে পারে না। তবে এই প্রথম সরকার পতনের 10 মাসের মাথায় আমরা খেয়াল করলাম যে সার্জিস কোথাও না কোথাও নিজের ভুলটা বুঝতে পেরেছে। আমি এই জন্য ধন্যবাদ দিই। দেখেন, সম্মানিত মানুষকে আপনি সম্মান দিবেন, আপনি সম্মান পাবেন। কত সার্জিস আসবে যাবে, বঙ্গবন্ধুর মতো হওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। জিয়াউর রহমানরা একজনই, বঙ্গবন্ধুরা একজনই, তারা আলাদা ক্যারেক্টার, জাতীয় নেতারা একজনই। খেয়াল আছে নিশ্চয়ই, গতকালকে গণমাধ্যমে আমরা হঠাৎ করে খবর পেলাম যে বঙ্গবন্ধু সহ প্রায় 4 শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গিয়েছিল। এরপর দিনভর নানান সমালোচনা। সকাল সকালই সার্জিস একটা স্ট্যাটাস দিয়েছিল, সেখানে সে লিখেছিল যে আপনার মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না। তাজউদ্দিন আহমেদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয় কিভাবে? মানে তার বক্তব্যের যে মোটিভটা ছিল যে আপনার বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয়েছে, কোনো সমস্যা নেই, তাজউদ্দিন সাহেবেরটা প্রথম প্রধানমন্ত্রী, ওনার মুক্তিযুদ্ধের স্বীকৃতি কিভাবে বাতিল হলো তিনি বুঝাতে চাইলেন যে জনাব তাজউদ্দিন আহমেদ ইজ বেটার দেন বঙ্গবন্ধু। এটাকে আসলে দুনিয়াতে কেউ মানবে? মানে বাংলাদেশের মানুষ, 2 জন জাতীয় নেতা, আরো আমাদের যারা জাতীয় নেতা আছে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় স্বমহিমায় গৌরবান্বিত। এখন তাদেরকে নিয়ে ওই আজকের দিনে এসে একটি স্টেটাস দেওয়া, লেখা, এগুলোতে কি হয়েছে? এই যে ধরেন জিয়াউর রহমানকে নিয়ে যে এত কিছু করা হয়েছে, কি হয়েছে? বিএনপির জনপ্রিয়তা কমছে না বাড়ছে? বাড়ছে। একজন সুস্থ সজ্ঞানের মানুষ, যে বাংলাদেশের যারা জাতীয় নেতা বা ধরেন এরকম টপ লেভেলের যারা সুপ্রিম লিডার আছেন, তাদেরকে নিয়ে অপমান করা, ক্ষমতায় বসে ট্রল করা, বা এই যে এখনকার এসো বঙ্গবন্ধুকে নিয়ে নানান ধরনের শব্দের ব্যবহার, এগুলা কি কোনো ভদ্র মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ তার কাছে এগুলো গ্রহণযোগ্য? যদি আপনার কাছে হয়, আপনি বিকৃত মেন্টালিটির। মনে রাখেন, আপনি যেই দলই করেন, প্রত্যেকটা দলের একটা আইকনিক প্লেয়ার আছে। এখন এক একজনের কাছে এই লোকটার এক একটা ক্যারেক্টার। আমি বিপরীত রাজনীতি করলে তারা আমার খারাপ মনে হবে, আর আমি তার পক্ষে হলে ভালো মনে হবে। বিপরীত দলের নেতারে গালি দাও, ভাই এগুলাতে কখনোই পজিটিভ বৈশিষ্ট্য আসে না। বড় বড় মানুষ তারা কথা বলবে, তারা খেলবে তাদের রাজনীতির খেলা, কিন্তু আপনি আমরা সাধারণ মানুষ, আমরা তাদের জুতার সমানও আমাদের যোগ্যতা নাই। বাট এগুলো ঘটছে। তো সার্জি দিন শেষে তার এই পোস্টটা ডিলিট করেছেন। আমি এই জন্য তাকে ধন্যবাদ দিই যে একটু দেরিতে হলেও বিষয়টা সে বুঝতে পারছে যে এই ধরনের কথাবার্তা সাধারণ মানুষ পজিটিভ নেয় না। কারণ সার্জিস তো তার কেউ ধমক দেয় নাই, হুমকি দেয় নাই, ধামকি দেয় নাই, যে হুমকি দামকির ভয়ে হয়তো তিনি এটা ডিলিট করছেন। মাহফুজ একটা স্ট্যাটাস দিয়েছিল জামাতকে নিয়ে, শিবিরকে নিয়ে, এরপরে সেটা কিন্তু তিনি ডিলিট করেছিলেন। তিনি লিখছিলেন তাকে ধমক টমক দেওয়া হয়েছে, খরচের খাতায় উঠে গেছেন। তো সার্জিসের যেটা, এটা পজিটিভ হিসেবে আমি দেখছি। ধন্যবাদ সার্জিসকে। দেখেন, নেতৃত্বের জায়গা থেকে রেসপেক্ট দিতে হবে। আপনি বললাম না যে আমরা হঠাৎ করে ক্ষমতা পাইছি, এক একজন এক একটা জায়গায়, যে আমাদের কুমিল্লার ভাষায় বলে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে ছটফট ছটফট করে পুকুর বা পুরোটা পানি নষ্ট করে ফেলে। আগামী দিনে রাজনীতি করবেন, ধৈর্য,
সংযম, শ্রদ্ধাবোধ, যারা জাতীয় নেতা, আপনি তার দল করেন না করেন জরুরি না, তাদেরকে সম্মান দিবেন, মানুষ আপনাকে সম্মান করবে, সম্মান দিলে সম্মান বাড়ে। আওয়ামী লীগের জন্য এটা বড় ধরনের একটা দুঃসংবাদ বলা যেতে পারে, কারণ নতুন একটা বক্তব্য সামনে এসেছে। বাংলাদেশে আপনারা জানেন ইতিমধ্যে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে প্রতিষ্ঠান, এটার একটা শাখা বাংলাদেশে এখানে খুলতে যাচ্ছে। তারা একটা কার্যালয় এখানে খুলবে, ভালো কথা। তো আজকে বেশ কিছু ইস্যুতে জাতিসংঘ বক্তব্য দিয়েছে। আর জাতিসংঘের যিনি এখানে আবাসিক সমন্বয়ক আছেন গোয়েন লুইস, তিনি যেই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যে আওয়ামী লীগের জন্য খুবই বড় একটা দুঃসংবাদ এখানে অপেক্ষা করছে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে বলছেন জাতিসংঘ নামক প্রতিষ্ঠানটার আসলে কতটুকু বেইল আছে, শক্তের ভক্ত নরমের জম। আচ্ছা, এখন কেন এতগুলা কথা আসুন। জাতিসংঘ বলছে যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। আমরা এতদিন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে এটাই বুঝতাম যে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের নিবন্ধন আছে, যাদের নির্বাচন করার সক্ষমতা আছে, যোগ্যতা আছে, যাদের দলীয় নেতাকর্মী আছে বা একটা বড় ধরনের কি বলা হয় যে টিম আছে, তারা নির্বাচন করবে। এটা গণতন্ত্রের সৌন্দর্য, এরকম একটা ভাবছেই আমরা এতদিন সবাই। তো যখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে এর আগে জাতিসংঘ, তখন সবাই ভাবছে যে জাতিসংঘ চায় আওয়ামী লীগও নির্বাচনে আসুক বা আগামী নির্বাচনটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম যারাই আছে সবাইকে নিয়ে এই সরকার আয়োজন করুক। কিন্তু আজকে জাতিসংঘের এই আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস যে বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন যে জাতিসংঘ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি নয়, সব জনগণের অন্তর্ভুক্তি। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যেমন বিএনপিকে বাদ দিয়া আমি ডামি বা বিভিন্ন নির্বাচন করার সমর্থন পাইছে, জাতিসংঘেরও সমর্থন পাইছে। এবার বুঝছেন তো কোন সিস্টেমে পাইছে। জাতিসংঘ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে বিএনপিকে ছাড়াও যে নির্বাচন আওয়ামী লীগ করছে, যে ডামি প্রার্থী দিয়া, সেটাও কিন্তু তখন অ্যাকসেপ্ট হয়ে গেছিল। তো কোন সিস্টেমে অ্যাকসেপ্ট হয়েছে? ওই একই সিস্টেমে অ্যাকসেপ্ট হয়েছে, যেটা এখন তারা এখানে পুনর্ব্যক্ত করছে। তারা বলছে যে সব জনগণের অন্তর্ভুক্তি হিসাবে তারা দেখে, রাজনৈতিক দলের না। অনেকে নির্বাচন আসতে পারে, নাও আসতে পারে। জাতিসংঘের কাছে সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্তি মানে হচ্ছে প্রত্যেক বাংলাদেশী যেন মতামত দেওয়ার সুযোগ পায়। আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস তিনি এই বক্তব্য দিয়েছেন। এ সময় আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বলে মনে করছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। ইভেন আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়েও তার মন্তব্য জানতে চাওয়া হয়েছিল। তিনি বলছেন এই প্রশ্ন আমার নয়, এটা আমার জন্য না, এটা সরকারের বিষয়। পারিপার্শ্বিক অবস্থা দেখে সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এটা রাজনৈতিক সিদ্ধান্তের উপর আপনার নির্ভর করছে। আর আগামী জাতীয় নির্বাচনে জাতিসংঘ টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী, তবে নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশ সরকার এবং জনগণ ঠিক করবে। এ ব্যাপারেও জাতিসংঘ কোনো হস্তক্ষেপ করবে না। জাতিসংঘ বর্তমান সরকারের সংস্কারের উদ্যোগকেও সমর্থন করে, তবে কোন কোন বিষয়ে সংস্কার করা হবে সেটাও সরকারের নিজস্ব সিদ্ধান্ত। জাতিসংঘ আগে নির্বাচন চায় না আগে সংস্কার চায়, এ বিষয়ে তার বক্তব্য এটাও আমাদের বিষয় না, এটাও সরকার এবং জনগণের বিষয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বক্তব্যটা শুনে অনেকে মন খারাপ করছেন, জাতিসংঘের গালাগালি করতেছেন। কিন্তু জাতিসংঘের চরিত্র এটাই ছিল বিগত নির্বাচনেও, 24 নির্বাচনে, কারণ তখন তো বিএনপি আসে নাই। তো সরকার করছে কি, সারা পৃথিবীতে দেখাইছে যে দেখো আমরা তো ডাকতেছি, তারা আসতেছে না। জনগণ ভোট দেওয়ার জন্য একক প্রার্থীর বিরুদ্ধে আরেকটা অপশন পাইছে ডামি, তো সেই ডামিরে ভোট দিছে, পৃথিবী দেখছে ভোট হয়েছে, ভোটের একটা পার্সেন্টেজ সরকার প্রকাশ করছে, সেখান থেকে সরকার গঠন হয়েছে, ম্যান্ডেটও নিয়ে আবার রাষ্ট্র চালাইতে শুরু করছিল, এরপরে পতন হয়েছে জনগণের হাতে আলাদা। তো একই জিনিস এখন, যেটা আওয়ামী লীগের সময় বিএনপির উপর দিয়ে যাইতো যে ঝড়টা, এটা এখন আওয়ামী লীগের উপরে আবার ফিরে আসছে। ভালো থাকুন।